যদি আপনারা বর্তমান সময়ে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম SCSS এ ইনভেস্ট করে থাকেন তাহলে কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে যা আপনাদের জন্য জানা খুবই দরকারি। দেখুন, অনেকে হয়তো এখান থেকে ভিডিওটি স্কিপ করবে যে আমার বাড়িতে বা আমি সিনিয়র সিটিজেন স্কিমে ইনভেস্ট করিনি। ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, কারণ আপনি হয়তো ইনভেস্ট করেননি বা ভবিষ্যতে হয়তো আপনি ইনভেস্ট করতে পারেন বা আপনার বাবা বা দাদু দিদা কেউ না কেউ হয়তো এই স্কিমে ইনভেস্ট করে রেখেছে। তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা সবাই যাতে ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই অনুরোধ করব। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম সম্পর্কে আমরা প্রচুর ভিডিও বানিয়েছি, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। ক্যালকুলেশন সহকারে বুঝিয়েছি কত টাকা ইনকাম করা যায়, কিভাবে ইনকাম করবেন, ম্যাক্সিমাম কত টাকা ইনকাম করা যায়, কিভাবে ইনভেস্ট করা যায়, ইনভেস্টমেন্টের রুলস কি। কিন্তু দিন যাচ্ছে, নিয়মে পরিবর্তন আসছে, তাই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যেসব নিয়মে পরিবর্তন বর্তমান সময়ে আনা হয়েছে সেগুলো জেনে নিয়ে তবে ইনভেস্ট করা উচিত। এবং তার সঙ্গে আমরা পরবর্তী ভিডিওতে উইথ ক্যালকুলেশনও দেখিয়ে দিব যাতে আপনাদের কোনো অসুবিধায় পড়তে না হয়। দেখুন, কিছু কিছু ব্যাপার আমাদের বা আপনাদের জানতে হবে। সিনিয়র সিটিজেন সেভিং স্কিম 60 বছর একদিন হলে সবাই খুলতে পারবে, যারা ভারতীয় নাগরিক রয়েছে সবাই খুলতে পারবে। ডকুমেন্টস কি নিয়ে যেতে হবে, সেরকমই প্যান, আধার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এইসব নিয়ে গেলেই আপনারা সবাই ওপেন করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন আসে, অনেকেরা যারা ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, তারাও কিন্তু 55+ হলেই তাহলেই আপনারা কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। আপনার টাকা 3 মাসে মানে আপনি রিটায়ার করার 3 মাসের মধ্যে আপনাকে এই স্কিমে ইনভেস্ট করতে হবে। যদি না করেন তাহলে আপনার যখন 60 বছর হবে তখন আবার গিয়ে আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। ন্যূনতম 1000 টাকা থেকে আপনি শুরু করতে পারেন, ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা আপনি একজনের নামে ইনভেস্ট করতে পারবেন। আপনার নামে 30 লক্ষ টাকা ইনভেস্ট হবে, এর বেশি চাইলেও আপনি কোনোভাবেই ইনভেস্ট করতে পারবেন না। 5 বছর অবধি আপনারা এই SCSS থেকে ইনকাম করতে পারবেন, মানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থেকে ইনকাম করতে পারবেন। 5 বছর কোয়ার্টারলি আপনি ইনকাম করতে পারবেন। বর্তমান ইন্টারেস্ট রেট 8.20%। 3 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয়। বর্তমান সময় কালকে থেকে বা দুদিন আগে থেকে যে ইন্টারেস্ট রেট চালু হয়েছে সেটা হলো 8.20%, যা অন্যান্য স্কিমের থেকে অনেক অনেক গুণ ভালো। তাহলে এবার আসি কি কি নিয়মে পরিবর্তন আনা হয়েছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করার আগে কি কি নিয়ম আপনাদের জানতে হবে, এরপর গিয়ে ইনভেস্ট করা উচিত। বা আগে থেকে যদি ইনভেস্ট করে থাকেন তাহলে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতেই হবে। অ্যাকাউন্ট খোলার 1 বছরের মধ্যে যদি আপনি আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেন বা প্রিম্যাচুরিটি করান তাহলে আপনাকে 1 টাকারও সুদ দেওয়া হবে না। এবার আপনাদের মনে একটা প্রশ্ন এসেছে যে যদি আমরা অলরেডি 3 মাস করে ইন্টারেস্ট পেতে থাকি, মনে করুন আমি 8 মাস বা 9 মাস পরে গিয়ে অ্যাকাউন্ট ক্লোজ করালাম, এবার 9 মাস পরে ক্লোজ করলে আমি 3 মাস অলরেডি একটা অ্যামাউন্ট পেয়ে গেছি আমার সেভিংস অ্যাকাউন্টে, তাহলে কি করবে? তারপর তো আমি ক্লোজ করালে আমাকে তো আমার ম্যাচুরিটি অ্যামাউন্ট মানে আমি যেটাকে ডিপোজিট করেছিলাম সেটা দিয়ে দিবে। একদম ভুল, কারণ আপনি যে 3 মাসের টাকা রিটার্ন পেয়েছেন সেই টাকা কেটে নিয়ে তারপর আপনার যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটাই আপনাকে রিটার্ন দেওয়া হবে। তাই আমি বলবো, আপনার যদি প্রয়োজন না থাকে বা জরুরি প্রয়োজন না থাকে তাহলে কোনোভাবেই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ইনভেস্ট করে 1 বছরের মধ্যে টাকা উইথড্র করাবেন না বা প্রিম্যাচুরিটি, অ্যাকাউন্ট ক্লোজ এগুলো কোনোভাবেই করাবেন না। যৌথ অ্যাকাউন্ট নিয়ে বড় আপডেট মানে জয়েন্ট অ্যাকাউন্ট। আপনারা স্বামী স্ত্রী শুধুমাত্র জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। অনেক ক্ষেত্রে বা অনেক স্কিমে এরকম হয় যে আপনি আপনার ভাইয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করালেন, আপনি আপনার বাবার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করালেন, বা আপনার বাবা আপনার সঙ্গে মানে তার ছেলে বা মেয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করালো, মানে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম জয়েন্ট অ্যাকাউন্ট। তা কোনোভাবেই সম্ভব না। শুধুমাত্র স্বামী স্ত্রী একমাত্র জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে। এবার যদি তার স্ত্রী না থাকে বা স্বামী না থাকে সেই ক্ষেত্রে আপনাকে সিঙ্গেল অ্যাকাউন্টই ওপেন করাতে হবে। মনে রাখবেন, ওয়াইফ হাজব্যান্ড মিলেই অ্যাকাউন্ট ওপেন করানো যাবে, স্বামী স্ত্রী মিলে। ছেলে মেয়ে দাদু দিদা এদেরকে জয়েন্ট অ্যাকাউন্টে নেওয়া যাবে না। যখনই আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাবেন তখন মনে রাখবেন জয়েন্ট অ্যাকাউন্টে যে ফার্স্ট হোল্ডার থাকবে সেই কিন্তু আসল মালিক হবে, মানে তার নামেই কিন্তু সেই সিনিয়র সিটিজেন সেভিং স্কিমটি চলবে। তার নামে ট্যাক্স, সুদ সব কিছুই কিন্তু ফার্স্ট হোল্ডারের নামেই থাকবে। সেকেন্ড হোল্ডার শুধুমাত্র পরিচালনার জন্য থাকবে, মানে কোনো কারণবশত কিছু হয়ে গেল ফার্স্ট হোল্ডারে, তখনই একমাত্র সেকেন্ড হোল্ডার সেই অ্যাকাউন্টটিকে পরিচালনা করতে পারবে। এরপর চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, যেটার ব্যাপারে আপনারা অনেকেই জানেন না, সেটা হলো ক্লাবিং রুল। হ্যাঁ, হয়তো আপনারা অনেকেই ক্লাবিং রুলের ব্যাপারে জানেন না। ফার্স্ট হোল্ডার যদি নিজের টাকা বিনিয়োগ করে এই স্কিমে তাহলে সেটা ক্লাবিং রুলে প্রযোজ্য হবে না। তাহলে ক্লাবিং রুল কিভাবে প্রযোজ্য হবে? মনে করুন আপনি আপনার টাকা পেয়েছেন,
এবং আপনি আপনার স্ত্রীকে ফার্স্ট হোল্ডার মানে আপনার ওয়াইফকে ফার্স্ট হোল্ডার রেখে একটা অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আপনি আপনার পাওয়া টাকা তার নামে রেখেছেন, মানে সেই স্কিমে রেখেছেন যেখানে ফার্স্ট হোল্ডার আপনি আপনার ওয়াইফকে রেখেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্লাবিং রুলটা প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে সুদের আয় প্রকৃত অর্থদাতার। এটার মানে হলো যে টাকা দিয়েছে, মনে করুন আমি আমার ওয়াইফের নামে অ্যাকাউন্ট খুলিয়েছি কিন্তু টাকা তো আমার, তাহলে সেই অর্থদাতা আমি। তাহলে সেই পুরো সার্কেল থেকে মানে এই সিনিয়র সিটিজেন সেভিং স্কিম থেকে যেই টাকা ইনকাম হবে সেটা পুরোপুরি আমার নামেই হবে, আইটিআর ফাইল আমার নামেই হবে এবং আমাকেই সেটা শো করতে হবে, না হলেই কিন্তু অসুবিধায় আমরা সবাই পড়বো। এবারে এখানেই একটা জিনিস সবাই করে, যেরকম আপনি মনে করুন 60 লক্ষ টাকা পেয়েছেন, এবার আপনি ভাবছেন আপনি তো ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন, 60 লক্ষ তো কোনোভাবে ইনভেস্ট করতে পারবেন না। তাহলে তখনই কিন্তু অনেকে এই নিয়মটা করে, ফার্স্ট হোল্ডারে একটা অ্যাকাউন্ট খোলে যেখানে ফার্স্ট হোল্ডার নিজে থাকে এবং ওয়াইফকে সেকেন্ড হোল্ডার রাখে, আরেকটি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করায়, সেই ক্ষেত্রে কিন্তু আবার ফার্স্ট হোল্ডার তার ওয়াইফকে রাখে এবং সেকেন্ড হোল্ডার নিজে থাকে। এইভাবে বেশি বেনিফিট নেওয়ার চেষ্টা করে, কিন্তু ভুলে যায় যে এখন পোস্ট অফিস বলুন বা ব্যাংক আমাদের থেকেও বেশি চালাক। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আপনারা সেপারেট অ্যাকাউন্ট বানাতে পারেন, তাহলে এই অসুবিধায় পড়বেন না। মানে আপনি একটা আপনার নামে বানালেন, আরেকটি ওয়াইফকে সিঙ্গেল অ্যাকাউন্টে ঢুকিয়ে দেন, সেই ক্ষেত্রে এই প্রবলেম বা ক্লাবিং রুল প্রবলেমে পড়বেন না। সরকারি কর্মীর মৃত্যু হলে বিশেষ সুবিধা। অনেক ক্ষেত্রে কি হয়, সরকারি কর্মচারী রয়েছে আপনার বাড়িতে, সেটা আমার বাড়িতেও হতে পারে, তখন কোনো কারণবশত যদি মৃত্যু ঘটে যায় তো সেই ক্ষেত্রে তখন কি করা হবে, তখন তার যে ওয়াইফ থাকবে সে কিন্তু যে কোনো বয়সে এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবে। হ্যাঁ, যে কোনো বয়সে এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবে, তার জন্য কোনো টার্ম অ্যান্ড কন্ডিশন নেই, 60 বছর হতে হবে বা 55 হতে হবে, এগুলো কোনো কন্ডিশন নেই। সরকারি চাকরি চলাকালীন যদি কারো মৃত্যু ঘটে তাহলে তার ওয়াইফ যে কোনো সময়ে যে কোনো টাইমে এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবে এবং সেখান থেকে বেনিফিটও নিতে পারবে। এবার এখানে কিছু ডিপেন্ড করছে যে মারা গেছে সে কত টাকা বেনিফিট পাচ্ছে, সেই বেনিফিটের অ্যামাউন্টে কিন্তু শুধুমাত্র ওই SC SC স্কিমে ডিপোজিট করতে পারবে, অন্য স্কিমে পারবে বা অন্য আদার্স অ্যামাউন্ট সেখানে কিন্তু ডিপোজিট করতে পারবে না। তার মানে এখানে আমি হয়তো বোঝাতে পেরেছি, হয়তো আমার বা কোনো একজনের হাজব্যান্ড মারা গেছে, ডেথ বেনিফিট হিসেবে সে কিনা 5 লক্ষ বা 10 লক্ষ টাকা পেয়েছে, তাহলে তার ওয়াইফ 5 লক্ষ বা 10 লক্ষ টাকায় ডিপোজিট করতে পারবে। তার বাড়িতে হয়তো আরও 5 লক্ষ ছিল, সে ভাবলো দুটো মিলিয়ে 10 লক্ষ টাকা ডিপোজিট করব, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। আরেকটি প্রশ্ন আসে, 30 লক্ষ টাকার বেশি জমা করলে কি হবে? দেখুন, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে ম্যাক্সিমাম আপনি 30 লক্ষ টাকায় জমা করতে পারবেন। এর থেকে বেশি যদি আপনি জমা করতে চান তাহলে আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, মানে ভুল করে যদি আপনি করে ফেলেন তাহলে আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এবার এই যে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম শুধু তো পোস্ট অফিস হয় তা নয়, ওপেন করালেন একটা অ্যাকাউন্ট, আবার কিছুদিন পর গিয়ে ভুলে গিয়ে আপনি আবার স্টেট ব্যাংকে গিয়ে আরেকটা সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করিয়ে ফেলেন, সেই ক্ষেত্রে যে কোনো একটা অ্যাকাউন্ট ক্লোজ করিয়ে আপনার টাকা আপনাকে রিটার্ন দিয়ে দেওয়া হবে যদি সেই অ্যামাউন্টটি 30 লক্ষ টাকার বেশি হয়। এবার আপনি একটা পোস্ট অফিসে 15 লক্ষ টাকার করলেন, SBIতে আবার 15 লক্ষ টাকার করলেন, তাতে কোনো অসুবিধা নেই। আরও কিছু সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করি, যেরকম আপনারা HDFCর আন্ডারে আপনারা 1.5 লাখ টাকার ছাড় পাবেন। 5 বছর পূর্ণ হওয়ার আগে যদি আপনি কোনো রকমভাবে টাকা তুলে ফেলেন, সেই ক্ষেত্রে ট্যাক্সের কোনো বেনিফিট, যেটা আমি একটু আগে বললাম, সেই ট্যাক্সের বেনিফিট কিন্তু কোনোভাবেই পাবেন না। বছরে যদি সুদের পরিমাণ 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে TDS কিন্তু কাটতে পারে, এটাও কিন্তু মনে রাখবেন। তার মানে দাঁড়াচ্ছে কোয়ার্টারলি আপনি 30,000 টাকা করে কামাচ্ছেন, তাহলে আপনার বছরে ইনকাম কিন্তু 1 লক্ষের বেশি হয়ে যাচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাহলে সেই ক্ষেত্রে TDS কাটতে পারে। TDS কিভাবে রিটার্ন আনবেন সেই ভিডিও আমি আপনাদেরকে দিয়ে রেখেছি, ফর্ম 121, সেটা ফিল আপ করে প্রতিটি ব্যাংক বা পোস্ট অফিসে জমা করতে ভুলবেন না। যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, FD রয়েছে, এইসব স্কিমে ইনভেস্ট করে রেখেছেন, সেখানে আপনারা এই ফর্মটি জমা দিবেন। এখন কিন্তু আর 15G 15H চলে না। যদি আপনার প্যান থাকে তাহলে 10% TDS কাটবে, প্যান কার্ড না থাকলে 20% TDS কাটা হবে, বা ব্যাংকে প্যান কার্ড সাবমিট না করলে 20% TDS কাটা হবে। আর শর্ট থেকে আরেকটি বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখনই আপনার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে, মানে 5 বছরের মধ্যে ক্লোজ হয়ে যাবে এবং শেষ হওয়ার আগে যদি আপনারা পোস্ট অফিস বা ব্যাংকে জানান যে আপনারা আরও কিছুদিনের জন্য এই অ্যাকাউন্টটিকে এক্সটেন্ড করাতে চাচ্ছেন, তাহলে করাতে পারবেন। 3 বছর পর পর এক্সটেন্ড করানো যায়। মানে আপনি যদি আজকে বলেন, মানে 5
বছরে আপনার অ্যাকাউন্ট শেষ হবে, 3 বছর পরে গিয়ে বললেন আমি এই অ্যাকাউন্টটি এক্সটেন্ড করাতে যাচ্ছি, তাহলে আরও 3 বছরের জন্য এক্সটেন্ড হয়ে যাবে। যখনই এক্সটেন্ড হবে, যেদিন থেকে হবে সেই দিনকার ইন্টারেস্ট রেট দেওয়া হবে। এটাও কিন্তু সুযোগ রয়েছে, এবং আপনি যতবার ইচ্ছা ততবার এক্সটেন্ড করাতে পারবেন। এবার এখানে অনেক নিয়ম রয়েছে, প্রিম্যাচুরিটিতে অনেক নিয়ম রয়েছে, ক্যালকুলেশন অনেক রয়েছে। এইগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা আজকে কি ভুল করবেন না সেটা জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা জানবো সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে কত টাকা ইনভেস্ট করা যায়, কারা ইনভেস্ট করতে পারবে, কিভাবে ইনভেস্ট করলে আপনারা বেশি রিটার্ন পাবেন। মাসে 20,000 টাকার বেশি রিটার্ন পেতে গেলে আপনারা কি করবেন, প্রতিটি স্কিম নিয়ে এইরকম ডিটেলসে আলোচনা আমরা আপনাদের সাথে করে থাকি। তাই আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে একটু হাইপ করে দেবেন, যাতে এরকম ভিডিও ভবিষ্যতে আমরা আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি। কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, ফর্ম 1 to 1 ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওটি দেখে ফিল আপ করে জমা দিয়ে দেবেন। দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।